শাপলা চত্বর হত্যাকাণ্ডের অভিযোগপত্র ট্রাইব্যুনালে আসামি শেখ হাসিনা, আজিজ, বেনজির সহ ৪১ জন পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচিত করা হবে নতুন রাষ্ট্রপতি। কাকে মনোনয়ন দেবে সিদ্ধান্ত দেবে দল, জানালেন বিএনপি মহাসচিব। আগামী বছরের শুরুতে স্থানীয় ভোটের ইঙ্গিত। ১,০০০ টাকা বললে যদি ৩০০ টাকা চার্জ নিয়ে যায়, তাহলে আমার মতন ব্যক্তির অনেক কিছু বল একটা করে আরেকটা, তাহলে আমাদের জন্য তো খুব টাফ এগুলা। বিদ্যুতের প্রিপেইড মিটারে ছল চাতুরি, চার্জ প্রত্যাহারের ঘোষণার পরও পকেট কাটছে গ্রাহকের। পাম্পে কাটছে না গ্যাসের সংকট, যানবাহনের লম্বা লাইনে ভোগান্তি। উপার্জিত অর্থ যে কোনো মুদ্রায় লেনদেন করতে পারবেন প্রবাসীরা। কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট চালুর নির্দেশ। জমানো রেমিটেন্সে মিলবে মুনাফা, কমবে হুন্ডির দৌরাত্ম্য। এবং যুক্তরাষ্ট্রের সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে গুলি, শিশুসহ অন্তত ২ জন নিহত, আহত আরও ৫ জন। হামলার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি পুলিশ, ১ জন আটক। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, বেনজির আহমেদ সহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। সকালে চিফ প্রসিকিউটরের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন দাখিল করা হয়। আরও আসামি করা হয়েছে শামসুল হক টুকু, শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপাকেও। পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে। আজই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়ার ওপর শুনানি হতে পারে। এর আগে চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের নিহতের প্রমাণ তারা পেয়েছেন। ২০১৩ সালের ৫ মে দিনভর হেফাজতের সমাবেশ শেষে রাতে শাপলা চত্বরের জমায়েতে হামলা চালায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ২০২৪ সালের ৫ অগস্টের পর এই ঘটনার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয় হেফাজতে ইসলাম। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যাব তার কাছে। সাবরিনা, ২০১৩ সালের ৫ ও ৬ মে যখন হেফাজত ইসলামের যে একটি সমাবেশ ছিল, সেই সমাবেশকে কেন্দ্র করে যখন ঢাকার বাইরে থেকে বিভিন্ন ইসলামী মনোভাব সম্পন্ন মানুষরা যারা এই সমাবেশে অংশ নিতে আসে, তখনই কিন্তু একটু নৃশংস হত্যাকাণ্ড হয়। এবং সেখানে যখন আওয়ামী সরকার ছিল সে সময় তারা বলেছিলেন যে এই ঘটনায় আসলে কেউ নিহত হয়নি। সেই ঘটনায় বিভিন্ন আইনশৃঙ্খলার যে বাহিনী তারা হচ্ছে যারা ইসলাম মনোভাব সম্পন্ন তাদের উপর বিভিন্ন হত্যাকাণ্ড চালায় এবং ওই সময়ে অনেকজনই নিহত হয়ে থাকে। এবং সে সময় কিন্তু আওয়ামী সরকার যেটি বলে সেখানে কেউ নিহত হয়নি। তারা পরবর্তীতে এই যে হত্যাকাণ্ডে, সেই হত্যাকাণ্ডের কিন্তু তদন্তের জন্য কোনো অগ্রগতি নেওয়া হয়নি। পরবর্তীতে যখন ৫ আগস্ট সরকার পরিবর্তন হয়, তখন হেফাজত ইসলামের যে নেতাকর্মীরা তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসে, এই মামলার একটি অভিযোগ দাখিল করে এবং অভিযোগ দেওয়ার পর হচ্ছে ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা এই মামলাটি নিয়ে পুরোপুরি তদন্ত সংস্থার কাছে বিভিন্ন ধরনের এভিডেন্স আনার পর আসলে এই মামলাটির আজকে ট্রাইব্যুনাল থেকে আনুষ্ঠানিক অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার জেনারেলের কাছে দাখিল করা হয়। এবং পরবর্তীতে আজকে কিছুক্ষণ পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই মামলাটির শুনানি হওয়ার কথা আছে। তবে এই মামলাটির পরবর্তী যে বিচারের ধাপ, সেই ধাপ সম্পর্কে যদি বলতে চাই যে আজকে যখন এই আনুষ্ঠানিক অভিযোগপত্র যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ যখন বসবে, তখন এই আনুষ্ঠানিক অভিযোগপত্র আমলে নেবেন ট্রাইব্যুনাল ২। এবং পরবর্তীতে যে এখানে যেহেতু ৪১ জনের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে, এখানে যারা পলাতক আছেন তাদের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। এবং পরবর্তীতে এই যে পলাতক আসামিদের যারা আছে, পলাতক আসামিদের জন্য আইনজীবী নিয়োগ করে দিবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং যে আসামিরা আছেন তাদেরও আইনজীবী নিয়োগ দেবে। এবং পরবর্তীতে এই যে অভিযোগ গঠনের শুনানি হবে, অভিযোগ গঠন শুনানির পর এই মামলার কিন্তু বিচার শুরুর আদেশ দিবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অর্থাৎ এই মামলার কিন্তু এখনই পুরোপুরি বিচার শুরুর আদেশ দেওয়া হচ্ছে না। তো এখন পর্যন্ত যেহেতু চিফ প্রসিকিউটর আমাদেরকে ব্রিফিং করেনি, ব্রিফিং করার পর আসলে আমরা আরও কিছু তথ্য আপনাদের দর্শকদের উদ্দেশ্যে জানতে পারবো। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সহকর্মী সাবরিনা মজুমদার। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রংপুরে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে কথা জানান তিনি। বলেন, চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে
স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে। জামাতের আমিরকে তাদের দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে জামাত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব। সংবিধান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। আমরা একটা গণতান্ত্রিক উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। সুতরাং বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। জামায়াতে ইসলামের আমির সাহেব উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সেটা দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা সেটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। এবার জুলাইয়ের দিনলিপির খবর। রক্তিম জুলাইয়ের শেষ সময়ে আন্দোলন স্থিমিত করতে সব ধরনের চেষ্টা চালায় শেখ হাসিনা সরকার। এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। তবে সবকিছু ছাপিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন ছিলেন ছাত্র জনতা। 24-এর 27 জুলাই ঘটে যাওয়া ঘটনা প্রবাহ জেনে নেব হাসান ওয়ালির প্রতিবেদনে। হামলা মামলা, কারফিউ, সেনা মোতায়েনের পর আন্দোলন দমাতে এলাকায় এলাকায় ব্লক রেড চলছিল জুলাইয়ের শেষাংশে। 3 সমন্বয়কের পর 27 জুলাই আরও 2 সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, সমন্বয়কারীদের পরিবার নিরাপত্তা সংকটে ভোগায় তাদের নিরাপত্তা নিশ্চিতে ডিবিতে আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিই। আর সহিংসতায় সংশ্লিষ্টতা খতিয়ে দেখতেই সমন্বয়কদের আনা হয়েছে বলে জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেফ কাস্টডিতে আমরা নিয়েছি, আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি। ডিবি হেফাজতে থাকা তৎকালীন সমন্বয়করা জানান, আন্দোলন থামাতে নির্যাতন চালানো হয় তাদের উপর। ডিবির জাস্ট মিশনটা হচ্ছে যে কোনো মূল্যে আমাদের মুখ দিয়ে তারা বের করবে যে আমরা আন্দোলনটা প্রত্যাহার করে নিচ্ছি। তো আমাদের হাতে না ফোন ছিল, না পেপার দেখতে পারছিলাম, না টিভি দেখতে পারছিলাম, কোনো কিছুরই সুযোগ ছিল না। এবং ওই রকম ছোট্ট একটা জায়গায় একটা চেয়ার ছিল, ওই চেয়ারে বসে আমাদের ঘুমাতে হতো। এবং ওটা টয়লেটের পাশে হওয়ার কারণে মানে এটা খুবই মেন্টালি একটা ট্রমাটাইজড করে ফেলার মতো একটা অবস্থা ছিল, যে এইভাবে প্রসার দিয়ে তারা যে কোনো মূল্যে হচ্ছে আমাদেরকে নমনীয় করবে। এদিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে হতাহতদের দেখতে গিয়ে শেখ হাসিনা প্রশ্ন তোলেন, অর্থনীতি পঙ্গু করে দেশকে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে? এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? তাদের বিচার দেশের মানুষকে করতে হবে। সরকারের মন্ত্রীরাও এদিন উস্কানিমূলক বক্তব্য দেয়া অব্যাহত রাখেন। পাল্টা বক্তব্যও আসে বিরোধী পক্ষ থেকে। 27 জুলাই পর্যন্ত 11 দিনে ৯,১২১ জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী, যার মধ্যে শুধু রাজধানীতেই গ্রেফতার হয় ২,৫৩৬ জন, আর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১০ জনে। তবুও রাজপথ ছাড়েনি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। জুলাইয়ের একদম শেষের দিকে ধরুন, বিশেষ করে ২৭, ২৮, ২৯, ৩০ এবং ৩১ শেষ দিনগুলোতে যখন খুবই খারাপ পরিস্থিতি চলমান ছিল, তখন আমরা শেষের দিকে অর্থাৎ ২৭, ২৮ থেকে আমরা কিন্তু তাদেরকে বলেছি যে 1 দফা ঘোষণা দিতেই হবে। এবং তখন আসলে 9 দফা নিয়ে কাজ চলমান ছিল। এর মধ্যে তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে একটি প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার জন্য, সাকসেস করার জন্য তারেক রহমানের দিক নির্দেশনায় একদম ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ঢাকা পর্যন্ত আমরা তার দিক নির্দেশনায় কাজ করেছি। আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করেছি। আমরা আমাদের ফোন, মানি ব্যাগ, আমাদের প্রয়োজনীয় যত সামগ্রী ছিল, স্মার্টফোন থেকে শুরু করে আমরা বাসায় রেখে আসতাম। ফোন রাস্তায় রাস্তায় চেক হতো। আমরা একদিনে নির্মাকেটের প্রোগ্রাম করলে আমরা অন্যদিন পল্টনে করেছি। এদিন 14টি বিদেশি মিশন সরকারের প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানায়। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে গোটা বাংলাদেশকেই মৃত্যু উপত্যকায় পরিণত করে তৎকালীন শেখ হাসিনা সরকার। কিন্তু স্বৈরাচারের শিকল ভাঙতে রাজপথে অনড় অবস্থান নেয় ছাত্র জনতা। তাদের সেই আপোষহীন প্রতিরোধের আগুনেই টেকনাফ থেকে তেঁতুলিয়া গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়ে গণ অভ্যুত্থানের দাবানল।
হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। 1 বছর বন্ধ থাকার পর আবারও চালু ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। পর্যায়ক্রমে বাড়বে বিমানের ট্রিপ। 2034 সালের মধ্যে বিমানবহরে 50টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত অর্থ প্রত্যাহারের কথা বলা হলেও টাকা কাটছে আগের মতোই। প্রতি মাসেই গ্রাহককে পরিশোধ করতে হচ্ছে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ আর ভ্যাট। একদিকে বেড়েছে বিদ্যুতের দাম, অন্যদিকে চার্জ প্রত্যাহারের ঘোষণাও কার্যকর হচ্ছে না। এতে বাড়ছে গ্রাহক অসন্তোষ। আর এটিকে জ্বালানি খাতে সুশাসনের অভাব দেখছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ বিভাগের দাবি, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। একটা বাড়তি চাপে ফেলানো, এছাড়া তো অন্য কিছু না। রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের বাসিন্দা আব্দুর রহমান প্রিপেড মিটারে রিচার্জ করেছিলেন 1500 টাকা, কিন্তু বিদ্যুৎ ব্যবহারের জন্য পেলেন 1269 টাকা। বাকি 231 টাকাই কেটে নেওয়া হয়েছে ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়াই। এক হচ্ছে বিদ্যুৎ বিল বাড়ছে, তার মধ্যে গভর্নমেন্ট যে ঘোষণা দিছিল যে চার্জগুলো সব উঠে ফেলবে, সেটাও বন্ধ করে নাই। বিদ্যুতের রেন্টটাও বেড়ে গেছে এবং চার্জ তো আগের যা ছিল তার সবই বহাল আছে। আমাদের জন্য এটা বার্ডেন না, এটা একটা বাড়তি চাপ। যদিও গত 25শে মে সরকারের 100তম দিন পূর্তির সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় প্রত্যাহার করা হয়েছে প্রিপেড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ। জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। তবে সরকারি ঘোষণা কোথায় কার্যকর হয়েছে তা জানেন না গ্রাহকরা। বরং জুন থেকে গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল, সেই সাথে প্রতি মাসে কেটে নেওয়া হচ্ছে ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া। বিদ্যুতের প্রিপেড মিটার নিয়ে শুরু থেকেই ছিল গ্রাহকের নানা প্রশ্ন। এখন এই প্রিপেড মিটারের চার্জ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ের অবস্থান জানানো হচ্ছে একরকম, আর বাস্তব চিত্র তার বিপরীত। এ অবস্থায় স্বাভাবিকভাবেই ধোঁয়াশায় গ্রাহকরা। এগুলো তো সরকার বাদ দিতে চাইছিল, কিন্তু এটার সাথে দেখা গেছে যে আবার বিদ্যুতের দামও বাড়াইছে। এটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। 1000 টাকা বললে যদি 300 টাকা চার্জ নিয়ে যায়, তাহলে আমার মতন ব্যক্তির অনেক কিচ্ছু। গরিবের তো এসব মরণ। আমরা গরিবে কয় টাকা ইনকাম করি? দেখলাম 1500 টাকা ভরার পরে 1300 টাকা ঢুকলো। এরকম হলে তো হয় না। একটা বল একটা করে আরেকটা, তাহলে আমাদের জন্য তো খুব টাফ এগুলা। আমরা যে টাকা ইনকাম করতেছি তার থেকে দ্বিগুণ খরচ বাড়াচ্ছে তারা। সারা বছর আমার যুগ যায়, আমার বাপের যুগ যেতেছে, আমার পোলার যুগ যাবে, তাও তারা এই বিল, মিটারের বিল নিবেই কেন রে ভাই? বিদ্যুৎ বিভাগ বলছে প্রিপেড মিটারের অতিরিক্ত চার্জের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে শিগগিরই। গ্রাহকের অনুরোধের প্রেক্ষিতে সরকার গুরুত্ব দিয়ে বিষয়টি পর্যালোচনা করছে এবং এই বিষয়ে খুব শীঘ্রই আমাদের সুস্পষ্ট সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেয়া হবে। প্রিপেড মিটার নিয়ে গ্রাহকদের সঙ্গে বিদ্যুৎ বিভাগের এমন লুকোচুরি খেলাকে প্রতারণা বলছেন বিশেষজ্ঞরা। সরকারের আদেশ প্রতিপালন না হওয়া, এটা তো একটা বড় ধরনের প্রশাসনিক বিপর্যয় এবং এটা একটা সুশাসন সংকটের ভয়াবহ সংকটের আলামত। সুতরাং এটাকে কোনোভাবেই খাটো করে দেখা যায় না। দেশে বর্তমানে বিদ্যুতের 5 কোটির বেশি গ্রাহকের মধ্যে প্রিপেড মিটারের আওতায় এসেছেন 87,50,000 গ্রাহক। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকটে রাজধানীর পাম্পে পাম্পে যানবাহনের লম্বা সারি, ভোগান্তিতে চালকরা। বিস্তারিত জানবো, রাজধানীর মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সিয়াম, সবশেষ পরিস্থিতি যদি জানাতেন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে ঘুরে ঘুরে আমরা যেটা দেখলাম যে যেহেতু গ্যাসের সংকট চলছে, সেই গ্যাসের সংকটের কারণে যানবাহনের দীর্ঘ সারি, যারা গ্যাস নিতে এসেছেন সেই যানবাহনের দীর্ঘ সারি আমরা প্রত্যেকটা সিএনজি ফিলিং স্টেশনের বাইরে লক্ষ্য করেছি যে এই সারি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত লম্বা সারিও আমরা লক্ষ্য করেছি। এবং এই লম্বা সারির কারণে একদিকে যেমন যানবাহন নির্ভর কর্মজীবীরা ভোগান্তিতে পড়েছেন, ঠিক একইভাবে রাস্তায়ও আমরা দেখতে পাচ্ছি যে যানজট সৃষ্টি হচ্ছে। যেহেতু রাস্তার একটি অংশ তারা রাস্তার একটি অংশতে দাঁড়িয়ে আছেন। তো এই যানবাহন নির্ভর কর্মজীবীদের সাথে আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি যে তারা এখানে এই লম্বা লাইনে তারা দীর্ঘ 3-4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। অনেকে ভোরে এসেছেন বা অনেকে রাতেই চলে এসেছেন সিএনজি
এখানে গ্যাস নেওয়ার জন্য, কিন্তু তারপরেও তারা বলছেন যে এত লম্বা সময় অপেক্ষা করার পরেও তারা পর্যাপ্ত পরিমাণে তাদের যে চাহিদা সেই চাহিদা মোতাবেক তারা গ্যাস পাচ্ছেন না, যার কারণে তাদের দেখা যাবে যে কিছুক্ষণ পরে তারা বলছেন যে কিছুক্ষণ পরে আবারও তাদের এসে এই লাইনে দাঁড়াতে হবে এবং এইভাবেই ক্রমান্বয়ে এইভাবেই তাদের দিন চলছে, যেহেতু দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যা চলছে। এবং একইভাবে যারা পাম্পের যারা শ্রমিক যারা রয়েছেন তারাও বলছেন যে গ্যাসের এই সংকট থাকার কারণে তারাও ভোগান্তিতে পড়েছেন, তাদের উপরও চাপ বেড়েছে এবং তারাও পর্যাপ্ত পরিমাণে সবার চাহিদা মোতাবেক গ্যাস দিতে পারছেন না। এবং তারা বলছেন যে যদিও তারা আজকে সারাদিনই কিছু কিছু করে গ্যাস দিতে পারবেন, তবে কাউকে চাহিদা মোতাবেক কাউকে গ্যাস দেওয়ার মতো গ্যাস তাদের কাছে মজুদ নেই। এবং শুধুমাত্র যে যানবাহনে এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে ব্যাপারটি এমন না, এই গ্যাসের সংকটের কারণে আবাসিক ভবন এবং শিল্প কারখানায়ও এই গ্যাস সংকট লক্ষ্য করা যাচ্ছে। তো আমার কাছে গ্যাস সংকটের বিষয়ে পাম্প থেকে এই ছিল সর্বশেষ। গ্যাস সংকট নিয়ে মগবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। রংপুরে বিআরডিবি কার্যালয় এবং পল্লী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। অবস্থা থেকে এসে প্রথম দেশের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি কিন্তু একটা কথা বললেন, সেটা হচ্ছে যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা কিসের পরিকল্পনা? দেশ গড়ার, রাষ্ট্রটাকে আবার গড়ে তুলতে হবে, জাতিকে গড়ে তুলতে হবে, এই চিন্তা আমরা করি। কিন্তু এই কথাটা বলছেন, সেই কাজ তিনি নির্বাচনে জয়লাভ করার পরে সেই কাজ তিনি শুরু করে দিয়েছেন। প্রথমে যে কমিটমেন্টগুলো করেছিলেন তিনি জনগণের সামনে নির্বাচনের সময়, যে আমি ক্ষমতায় গেলে, সরকার গঠন করলে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ করে দেবো, তিনি মৌকুফ করে দিয়েছেন সুদ সহ। ঠিক না? দিয়েছেন কিনা? দিয়েছেন। তিনি বলেছেন ফ্যামিলি কার্ড দেব, অর্থাৎ প্রত্যেকটি পরিবারের মহিলাদেরকে ক্ষমতায়ন করার জন্য তিনি 2,500 করে টাকা এবং একটা কার্ড, যে কার্ডটা থেকে ক্ষমতা দেবে সেই কার্ড দেবেন, সেটা তিনি শুরু করেছেন। ইতিমধ্যে সারা দেশে এই কাজ শুরু হয়েছে এবং এই বছরের শেষে নাগাদ 41 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষক কার্ড দেওয়া শুরু করে দিয়েছেন তিনি। এটার মাধ্যমে কৃষক শুধু সুবিধাই পাবে না, সে তার পণ্য যেটা সে উৎপাদন করবে সেটা সে বিক্রি করতে পারবে। আমাদের নদী নালাগুলো সব বন্ধ হয়ে গেছে, পানি নেই, এই জন্য খাল খনন কর্মসূচি তিনি শুরু করেছেন। মসজিদের ইমাম, মুয়াজ্জিম, মন্দিরের পুরোহিত, গির্জার পাদ্রী, তারা কোনোদিন বেতন পেত না, ভাতা পেত না, ওই সব দানের উপরে তাদেরকে করতে, তাই না? আমাদের তারেক রহমান সাহেব এটা শুরু করেছেন, সকলকে ভাতা দেওয়া, তিনি ভাতা দেওয়া শুরু করেছেন। এই যে বিষয়গুলো হচ্ছে সাধারণ মানুষের কাছে যাওয়ার বিষয়, সাধারণ মানুষকে কল্যাণের জন্য। আমাদের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি হওয়া উচিত সবসময় সাধারণ মানুষের যেন কল্যাণ হয়, সেই কাজটা তিনি শুরু করেছেন। এখন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন রংপুরে। আমরা সরাসরি সেটি দেখছিলাম। EDF Aluminium, redefine possibilities. সময় সংবাদে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের H-1B ভিসা অন্তত 3 বছর বন্ধ রাখার উদ্যোগ ট্রাম্প প্রশাসনের। কঠোর নিয়ম আরোপে সিনেটে বিল উত্থাপন, সীমিত হতে পারে গ্রিন কার্ডের সুযোগ। এবার বাণিজ্যের সংবাদ। বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনাময় কেন্দ্র হয়ে উঠছে পায়রা সমুদ্র বন্দর। প্রায় 6,000 একর শিল্পায়ন উপযোগী অধিগ্রহণকৃত জমি ঘিরে বাড়ছে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ। বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত শিল্পাঞ্চল গড়ে তোলা গেলে দক্ষিণাঞ্চলই হয়ে উঠতে পারে দেশের নতুন অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্র। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চীন, জাপান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া সহ কয়েকটি দেশের বিনিয়োগকারীরা ইতোমধ্যেই আগ্রহ দেখিয়েছেন। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে 2016 সালে যাত্রা শুরু করে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। তবে দীর্ঘদিন ড্রেজিং জটিলতা, নাব্য সংকট এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে সম্ভাবনার চেয়ে বেশি আলোচনায় ছিল বন্দরটি।
তবে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। অবকাঠামো উন্নয়ন, নৌপথের সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পায়নের জন্য বিশাল পরিসরের জমি সব মিলিয়ে নতুন করে গুরুত্ব পাচ্ছে পায়রা সমুদ্র বন্দর। চট্টগ্রাম বন্দরের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি অধিগ্রহণ করা জমি রয়েছে এখানে, যা ভবিষ্যৎ শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগের জন্য বড় সুবিধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বন্দরটি নির্মাণে অধিগ্রহণ করা হয়েছে প্রায় 6,000 একর জমি। বিশেষজ্ঞরা বলছেন বিশাল এই জায়গার কার্যকর ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা গেলে শুধু দক্ষিণাঞ্চল নয়, গোটা দেশের অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। ইতিমধ্যে চায়না, কোরিয়া, জাপান এই বন্দরের জন্য আগ্রহ প্রকাশ করেছে বিনিয়োগের জন্য। আরও বেশি বেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে। আমাদের বিশেষ করে চাহিদা সম্পন্ন দেশের এবং বিদেশের চাহিদা অনুযায়ী শিল্পায়ন তৈরি করতে হবে। বহির্বিশ্বের সাথে হাই কোয়ালিটি প্রোডাকশন দিয়ে, মেটেরিয়ালসটা প্রোডাকশন দিয়ে আমরা এই পায়রা বন্দর থেকে আমরা রপ্তানি করে আমাদের রেভিনিউ, আমাদের যে অর্থনৈতিক স্বাবলম্বী এইরা পায়রা বন্দর থেকেই সম্ভব। বন্দর কর্তৃপক্ষ বলছে আন্তর্জাতিক নৌসংযোগ, আধুনিক মাস্টার প্ল্যান এবং বিনিয়োগের উপযোগী প্রস্তুত জমির কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যে চীন, জাপান, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছে। ইনভেস্টররাই আমাদেরকে নক দিচ্ছেন। তারা যখন জানেন যে এখানে পায়রা একটা বন্দর হচ্ছে এবং তারা জানে যে আমাদের পায়রা বন্দরে 6,000 একর জায়গা আছে, আমরা এখন ওনাদেরকে বলবো যে আপনারা আসেন, এই যে আমি প্লট এরিয়া দিয়ে দিলাম, আপনারা এখানে কাজ শুরু করে দেন। এখনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু না হলেও পায়রা সমুদ্র বন্দরে এ পর্যন্ত 7,000-এর বেশি দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাস করেছে। পায়রা বন্দর শুরু থেকে এখন পর্যন্ত প্রায় কাস্টম এবং বন্দর কর্তৃপক্ষ মিলে প্রায় 2600 কোটি টাকা আয় করতে সক্ষম হয়। এর মধ্যে বন্দরের প্রায় 950 কোটি টাকা রাজস্ব আয় হয়। বন্দর কর্তৃপক্ষের আশা, আন্ধারমানিক নদীর উপর নির্মাণাধীন 6 লেনের সেতুর কাজ শেষ হলে আগামী বছরের শুরুতেই পূর্ণাঙ্গ কার্যক্রমে যাবে দেশের 3য় সমুদ্র বন্দর। তখন শিল্পায়ন, কর্মসংস্থান এবং বিদেশি বিনিয়োগে নতুন অধ্যায়ের সূচনা হবে দক্ষিণাঞ্চলে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। থেকে নিজেদের উপার্জিত অর্থ দেশে বা বিদেশে যে কোনো কারেন্সিতে লেনদেন করতে পারবেন প্রবাসীরা। আর্থিক লেনদেনে স্বস্তি আনতে কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট চালুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যেখানে থাকবে জমানো রেমিটেন্সের উপর মুনাফা। বিশেষজ্ঞরা বলছেন এমন সুবিধায় বাংলাদেশের লাখো অভিবাসী শ্রমিকের অর্থ পাঠানো, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা এবং সঞ্চিত অর্থ সহজে ব্যবহার ও স্থানান্তরের অসহায়ত্বের সুযোগ নেয়া দালাল বা হুন্ডির দৌরাত্ম্য কমবে। সেলিয়া সুলতানা জানাচ্ছেন বিস্তারিত। দেখেন, অনেক প্রবাসী ভাই জেলে পড়ে আসে, কিন্তু তাদেরকে টাকা আনার জন্য অনেক বৈধ পথে টাকাটা আনতে হয়, কিন্তু তাদেরকে ছাড়াইতে হলে টিকিট কিনে টাকা দিতে হয়, কিন্তু টাকাটা আনবো কেমনি? উপার্জনের অর্থ শুধু দেশে পাঠাচ্ছেন, পরিবারের নিরাপত্তার কথা ভেবে যারা নিজের জন্য রাখেন কিয়দংশ, কিন্তু নিজের উপার্জিত অর্থই যে কোনো দুর্যোগ বা অস্থিতিশীল পরিস্থিতি অথবা সামান্য অসুস্থ হলেও কাজে লাগাতে পারছেন না। বলছি বিদেশের মাটিতে রেমিটেন্স যোদ্ধাদের উপার্জন ও দুঃসময়ে অসহায়ত্বের কথা। দেখা গেছে অনেক সময় আমাদের চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা থাকলে আকামার ক্ষেত্রে টাকা দরকার হয়, তো ওই সময় হয়তো আমরা এখানে আশপাশে যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছে চাইলেও টাকা পাই না। আমরা যারা এখানে ব্যবসা বাণিজ্য চিন্তা ভাবনা করি, বাংলাদেশ থেকে টাকা এনে আগে আমাদেরকে একটি টাকা আনলেও আমাদের হুন্ডির মাধ্যমে, অত্যাধিক লাভের মাধ্যমে দিয়ে আনতে হতো। এই পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট বা রূপান্তরযোগ্য টাকা হিসাব চালুর নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের, যেখানে প্রবাসীরা বৈধভাবে দেশে পাঠানো রেমিটেন্সের উপর অর্জিত সুদ বা মুনাফা এবং অনুমোদিত অন্যান্য অর্থ জমা রাখতে পারবেন। প্রয়োজন হলে নির্ধারিত নিয়ম মেনে উপার্জিত অর্থ দেশে লেনদেন করা যাবে, আবার বিদেশেও নেওয়া যাবে। বিনিয়োগের স্বাধীনতা থাকছে দেশে বা বিদেশে। আগে এই অ্যাকাউন্টগুলোর মাধ্যম যদি টাকা না আনতেন তাহলে হুন্ডি বা অন্যান্যভাবে কিন্তু আসলে টাকাটা আসতো। কনভার্ট করার যে সুবিধাটা যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ওই অ্যাকাউন্ট হোল্ডার এর লোকাল যারা বেনিফিশিয়ারি আছেন, নমিনি আছেন বা তাদের যারা রিসিপিয়েন্ট আছেন, যাদের কাছে এই টাকাটি পৌঁছাতে চান, তারা কিন্তু সহজভাবে এইটার একটা বেনিফিট কিন্তু পেতে পারেন। বাংলাদেশ ব্যাংক বলছে কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট আর্থিক নিরাপত্তা বাড়াবে প্রবাসীদের, একই সঙ্গে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী করবে। 30-40 বছর যাবৎ পশ্চিমা বিশ্বে আছেন, শেষ জীবনটা আমি নিজের দেশে কাটাতে চাই।
তখন নিজের দেশে ব্যাক করলে তার যাতে আর্নিংস একটা সোর্সও থেকে যায়, তার ইনভেস্টমেন্ট যেখানে এই দেশে হবে সেই ইনভেস্টমেন্টটা তাকে একটা বাড়তি কমফোর্ট দিবে। বাংলাদেশে কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট যাত্রা শুরু করলেও ভারতে নন রেসিডেন্ট অর্ডিনারি, পাকিস্তানে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, শ্রীলঙ্কায় নন রেসিডেন্ট রুপি অ্যাকাউন্ট, চীনে কনভার্টেবল আরএমবি অ্যাকাউন্ট ও সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতে মাল্টি কারেন্সি অ্যাকাউন্ট ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, সংসদ নেতা তারেক রহমান। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। সভায় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তরের সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। দীর্ঘ 1 বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো বাংলাদেশ থেকে জাপানের সরাসরি ফ্লাইট। বাংলাদেশ বিমানের ঢাকা নারিতা ঢাকা প্রথম ফ্লাইট BG397 ছেড়ে যায় রাত 2:25 ফ্লাইট উদ্বোধন করে বিমানমন্ত্রী বলেন, জাপানে বসবাসরত বাংলাদেশি এবং দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতেই এই সিদ্ধান্ত। শুধু এ ফ্লাইটই নয়, বোয়িং কিনে এয়ারবাস লিজ নিয়ে 2034 সালের বিমানের বহর 50টি উড়োজাহাজ উন্নীত করার লক্ষ্য সরকারের। রোববার দিবাগত রাত 2:25 দীর্ঘ 1 বছরেরও বেশি সময় পর আবারও জাপানের নারিতার উদ্দেশ্যে উড়াল দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG376 ফ্লাইট। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের খোঁজ খবর নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইমিগ্রেশন শেষে যাত্রীরা উঠে যান বিমানে। এ সময় ফিতা কেটে ফ্লাইটটি উদ্বোধন করা হয়। সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী জানান, জাপানে বসবাসরত প্রায় 45,000 বাংলাদেশি এবং বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী 300টির বেশি জাপানি প্রতিষ্ঠানের চাহিদা বিবেচনায় এই রুট পুনরায় চালু করা হয়েছে। জাপান ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের জন্য এই ফ্লাইট বেশ ফলপ্রসূ হবে। আমাদের লক্ষ্য শুধু একটি ফ্লাইট পরিচালনা নয়, বাংলাদেশকে বিশ্বের সঙ্গে আরও দ্রুত, আরও শক্তিশালী এবং আরও লাভজনকভাবে সংযুক্ত করা। আজ আমরা শুধু একটি রুট পুনরায় চালু করছি না, বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছি। প্রতিমন্ত্রী জানান, বহর সম্প্রসারণে 14টি বোয়িং কেনার চুক্তি হয়েছে। এছাড়াও পরিকল্পনা হয়েছে 10টি এয়ারবাস লিজ নেওয়ার। 2034 সালের মধ্যে বিমানের বহর 50টি উড়োজাহাজে উন্নীত করার লক্ষ্য সরকারের। 2034 সালের মধ্যে আমাদের ফ্লিটে যাতে 50টির মতো ফ্লাইট থাকে। আমাদের যে ফ্লাইটগুলো আমরা কিনতে যাচ্ছি বোয়িং এবং এয়ারবাস থেকে যে ক্রয় করতে যাচ্ছি, সেগুলি 31 সন থেকে আরম্ভ করে 35 সন পর্যন্ত তারা এই ফ্লাইটগুলি ডেলিভারি করবে। ঢাকা নারী বাহিনী জানিয়ে মুনাফা পর্যালোচনা করেই চালু করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট নীতি নির্ধারকেরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সিয়াটলে একটি ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারের গুলিতে শিশুসহ অন্তত 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সিয়াটল সেন্টারে উৎসব চলাকালে আকস্মিক এই গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে অন্তত 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটকের কথা জানিয়েছেন স্থানীয় মেয়র। যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের জন্য সবচেয়ে জনপ্রিয় ভিসা H-1B বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। H-1B ভিসা কর্মসূচি অন্তত 3 বছরের জন্য স্থগিত এবং নিয়ম আরও কঠোর করার প্রস্তাব দিয়ে সিনেটে বিল উপস্থাপন করেছেন রিপাবলিকান সিনেটর টিম শিহি। এই বিল পাস হলে বিদেশি কর্মী নিয়োগ, গ্রিন কার্ডের সুযোগ এবং পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নেয়ার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের জন্য বড় ধাক্কার ইঙ্গিত। সবচেয়ে জনপ্রিয় H-1B ক্যাটাগরির ভিসা কর্মসূচিতে বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমর্থনে রিপাবলিকান সিনেটর টিম শিহি সিনেটে অ্যান্ড H-1B অ্যাবিউজড অ্যাক্ট শীর্ষক একটি বিল উত্থাপন করেন। প্রস্তাব অনুযায়ী আগামী 3 বছরের জন্য নতুন কোনো H-1B ভিসা ইস্যু করা হবে না। এ সময় পুরো কর্মসূচি পুনর্মূল্যায়ন করে ভবিষ্যতে আরও কঠোর শর্তে ভিসা চালুর পরিকল্পনা রয়েছে। বিলটির সমর্থকদের দাবি H-1B কর্মসূচি মূলত যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীর ঘাটতি পূরণের জন্য চালু হলেও অনেক প্রতিষ্ঠান কম খরচে বিদেশি কর্মী নিয়োগ করে মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ কমিয়ে দিচ্ছে। সিনেটর টিম শিহির ভাষায় এই কর্মসূচির অপব্যবহার বন্ধ করে মার্কিন কর্মীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়াই নতুন আইনের উদ্দেশ্য। প্রস্তাবিত বিলে ট্রাম্প প্রশাসনের আগে ঘোষিত প্রতিটি H-1B আবেদনের জন্য $1,00,000 ফি আইনগতভাবে বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে। পাশাপাশি বর্তমান লটারি পদ্ধতি বাতিল করে বেতন ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে। তৃতীয় পক্ষের স্টাফিং এজেন্সির মাধ্যমে নিয়োগ, একাধিক প্রতিষ্ঠানে একসঙ্গে কাজের সুযোগ এবং H-1B ভিসাধারীদের গ্রিন কার্ডের জন্য আবেদন করার বর্তমান সুবিধাও সীমিত বা বাতিল করার কথাও বলা হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনার সুযোগ বন্ধ হতে পারে। শুধু কর্ম ভিসা নয়, বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এই বিলে। অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা OTP কর্মসূচি বাতিল এবং নির্দিষ্ট এক্সচেঞ্জ ভিসাধারীদের কাজের অনুমতি প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়। একই সঙ্গে ফেডারেল সরকারি সংস্থাগুলোতে অভিবাসী ভিসাধারীদের নিয়োগে নিষেধাজ্ঞার কথাও বলা হয়েছে। তবে এসব পরিবর্তন কার্যকর হতে হলে বিলটি প্রথম সিনেট, এরপর প্রতিনিধি পরিষদে পাশ হয়ে প্রেসিডেন্টের স্বাক্ষর পেতে হবে। শিউলি রোসা, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। ত্রিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে সাউথ আফ্রিকা গেল বাংলাদেশ এমার্জিং ক্রিকেট দল। সিরিজে স্বাগতিকদের এমার্জিং দল ছাড়াও থাকছে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকার একটি টিম। আজ সকালে দেশ ছেড়েছে সালাউদ্দিন বাহিনী। জাতীয় দলের ব্যাটিং কোচ থেকে সরিয়ে মোহাম্মদ সালাউদ্দিনের হাতে তুলে দেয়া হয় HP ইউনিটের দায়িত্ব। জাতীয় দল থেকে বাদ পড়া এবং নির্বাচকদের রাডারে থাকা তরুণ ক্রিকেটারদের দেখভাল করাই যার মূল লক্ষ্য। এবার সে ধারাবাহিকতায় এমার্জিং দলের নামে সাউথ আফ্রিকা গেল বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটার। জাতীয় দলের জাকির হাসান এবং মাহিদুল অঙ্কনদের সঙ্গে যেখানে রয়েছেন রবিন, ইফতি, দীপু, বর্ষণ, ইমনদের মতো তরুণরা। প্রিটোরিয়ায় 1 আগস্ট দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। জয় পরাজয় নয়, ক্রিকেটারদের ভিন্ন কন্ডিশনের স্কিল ম্যানেজমেন্টকেই গুরুত্ব দিচ্ছেন হেড কোচ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শাপলা চত্বর হত্যায় হাসিনা, আজিজ, বেনজির সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিলেন ট্রাইব্যুনাল। পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচিত করা হবে নতুন রাষ্ট্রপতি। কাকে মনোনয়ন দেবে সিদ্ধান্ত দেবে দল, জানালেন বিএনপি মহাসচিব। আগামী বছরের শুরুতে স্থানীয় ভোটের ইঙ্গিত। 1000 টাকা বললে যদি 300 টাকা চার্জ নিয়ে দেয় তাহলে আমার মতন ব্যক্তির অনেক বল একটা করে আরেকটা, তাহলে আমাদের জন্য তো খুব টাফ এগুলা। বিদ্যুতের প্রিপেইড মিটারে ছলচাতুরি, চার্জ প্রত্যাহারের ঘোষণার পরও পকেট কাটছে গ্রাহকের। পাম্পে কাটছে না গ্যাসের সংকট, যানবাহনের লম্বা লাইনে ভোগান্তি। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। ইমদাদুল হক, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।